হাওয়ার তীব্র স্পর্শে চুল এলোমেলো হয়ে উঠছে, ঠান্ডা বাতাস গাল ছুঁয়ে যাচ্ছে বারবার। মনে হচ্ছে বাতাসের একটা আলাদা ওজন আছে যা তাকে ছুঁয়ে যাচ্ছে, জড়িয়ে ধরছে। সে দুহাত মেলে মাথা আকাশের দিকে তোলে, গভীর আবেশে বলে ওঠে, আপনি জানেন তুর্য ভাইয়া, এই মুহূর্তটা কেমন জানেন? মনে হচ্ছে আমি কোনো এক বিশাল আকাশের নিচে উড়ে চলেছি, যেখানে আমাকে থামানোর কেউ নেই, যেখানে আমাকে আটকে রাখার কেউ নেই। এই বাতাস, এই রাস্তা, এই শূন্যতা, সবকিছু এত অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন আমি সত্যি সত্যি কোনো ছোট্ট পাখি যে প্রথমবারের মতো ডানা মেলে দিয়েছে। এত হালকা লাগছে নিজেকে, এত মুক্ত। এই অনুভূতিটা আমি ধরে রাখতে চাই, কখনো হারাতে চাই না। আমি চাই এই রাস্তা শেষ না হোক, বাতাস এভাবেই আমাকে ছুঁয়ে যাক। আমি চিরকাল এর মাঝে হারিয়ে যাই। এটা কেমন যেন স্বপ্নের মতো, অথচ সত্যি। এই এক মুহূর্তেই মনে হচ্ছে আমি পুরো পৃথিবীটা অনুভব করতে পারছি, প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা স্পর্শ। কি অসম্ভব সুন্দর! বলেই তারা থামে। তুর্য বাইক চালাতে চালাতে এক মুহূর্তের জন্য রিয়ার ভিউ গ্লাসে তারার প্রতিচ্ছবির দিকে। বাতাসে উঠতে থাকা তার চুল, মুখে একরাশ উচ্ছ্বাস, আর চোখ বন্ধ করে গভীর করে শ্বাস নেওয়া। এ যেন কোনো বন্দি পাখির প্রথমবার মুক্ত আকাশে ডানা মেলার আনন্দ। তুর্যের ঠোঁটের কোণে এক মুগ্ধতার হাসি খেলে যায়। এটাই তো সে চেয়েছিল। তারার মুখে এই নিখুঁত উচ্ছ্বাসের ছবি দেখতে চেয়েছিল, তার হাসির শব্দ শুনতে চেয়েছিল, তার অনুভূতিগুলোকে মুক্তি দিতে চেয়েছিল। তুর্য বাইকের গতি একটু কমিয়ে আনলো, যেন মুহূর্তটা আরো দীর্ঘ করা যায়, যেন তারা এই আনন্দটা আরো গভীরভাবে উপভোগ করতে পারে। এক পলক তাকিয়ে দেখে তারার মুখের প্রশান্তি, তার মুক্তির হাসি, আর বাতাসের সাথে খেলা করা তার উচ্ছ্বাস। বুকের ভেতরটা কেমন একটা অনুভূতিতে ভরে গেল, এমন অনুভূতি যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। সে মনে মনে বলে ওঠে, তুই জানিস তোর মুখে এমন হাসি দেখাটা আমার কাছে কেমন লাগে? ঠিক যেন গাঢ় অন্ধকারের পরে হুট করে ফুঁসে আসা সকালের প্রথম আলো, ঠিক যেন একটা রুক্ষ শুষ্ক মরুভূমিতে আচমকা এক ফোঁটা বৃষ্টি। তুই জানিস এমন কিছু কিছু মুহূর্ত থাকে যা কেবল অনুভব করা যায়, ব্যাখ্যা করা যায় না। তুই এখন যা অনুভব করছিস, আমি ঠিক সেই মুহূর্তটাই দেখতে চেয়েছিলাম। এই মুক্তি, এই আনন্দ, এই চোখে এই উচ্ছ্বাসের ঝিলিকটাই আমি খুঁজছিলাম। আজ মনে হচ্ছে আমি সফল। না, তুর্য তারাকে নিয়ে সেই বিকেল 3টা থেকে বিকেল 5:40 পুরো শহর ঘুরে যতটা পেরেছে। তারা শুধু চারপাশটা মুগ্ধ হয়ে দেখেছে। দীর্ঘ অনেক সময়ের জার্নিতে এবার তুর্য একটি রেস্টুরেন্টের সামনে বাইক থামায়। তারা বাইক থামাতেই সামনে তাকাতেই দেখতে পারে বাইকটা বিশাল বড় এক রেস্টুরেন্টের সামনে দাঁড় করানো হয়েছে। তুর্য পেছন ফিরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে। তুর্যের কথায় তারা দেরি না করে নেমে পড়ে। তার এখন তুর্যের এই গম্ভীর কণ্ঠে বলা কথা খারাপ লাগছে না, তার কারণ মনটা আজ বড্ড ফুরফুরে লাগছে। তাই এখন তুর্যের ঝাড়িতেও তার রাগ হবে না। তুর্য বাইক লক করে চাবিটা পকেটে ঢুকিয়ে তারার দিকে তাকিয়ে বলে ওঠে, আয়। বলেই তুর্য আর দাঁড়ায় না, হাঁটা শুরু করে। পেছন পেছন তারাও হাঁটা দেয়। তুর্য রেস্টুরেন্টের ভেতরে গিয়ে সবার কোণেরে একটা টেবিলে গিয়ে বসে পড়ে, সবার থেকে আলাদা। তুর্য তারাকে বলে ওঠে, তুই বস, আমি আসছি। তুর্যের কথা শুনে তারা মাথা নাড়িয়ে বসে পড়ে। তুর্য তারাকে বসিয়ে চলে যায় রিসেপশনের দিকে। সেখানে গিয়ে খাবার অর্ডার করতে থাকে। তারা তার ডাগর ডাগর চোখ দিয়ে আশপাশ দেখতে ব্যস্ত। কেউ কেউ একা এসেছে, তো কেউ আবার কাপল, তো কেউ আবার এসেছে ফ্রেন্ড সার্কেলদের নিয়ে। রেস্টুরেন্টের সার্ভিস দেখে মনে হচ্ছে বেশ ভালো। এখানকার সবচেয়ে যেটা বেশি তারার চোখে আটকায় সেটা হলো যার যার টেবিলে পর্দা সেট করা আছে। যার প্রয়োজন পড়বে সেটা তারা টেনে নিয়ে নিজেদের মতো করে খেতে পারবে। এটা সবচেয়ে ভালো হয়েছে। যারা পর্দা করে বা যারা সকলের সামনে খেতে আনইজি ফিল করে তাদের জন্য বেশ ভালো এটা। যেমন তার জন্য, সে তার ফ্রেন্ড সার্কেল বা পরিবারের লোক ছাড়া কারোর সামনে খেতে পারে না। কখনো ফ্রেন্ডদের সাথে কোনো রেস্টুরেন্টে গেলে সবসময় তারা সবচেয়ে কোনার সাইডটাই বেছে নেবে। তারার ভাবনার মাঝে তুর্য এসে চেয়ার টেনে বসে পড়ে। তারার দিকে এক পলক তাকিয়ে ফোন বের করে স্ক্রল করতে শুরু করে। তারা তুর্যের সামনের দিকটায় বসেছে। তারা তুর্যকে দেখে আর চোখে তাকায়।
আজ সারাদিন খেয়াল করেনি তুর্যকে সে। কালো খয়েরি রঙের শার্ট আর কালো প্যান্ট পরা, শার্টের হাতাগুলো ফোল্ড করা, চুলগুলো সিল্ক, কপালে কিছু পড়ে আছে অজান্তে। তুর্যকে যেন এতেই মারাত্মক সুন্দর লাগছে। তারা আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছে। এর মধ্যেই তাদের খাবার হাজির। তারা তাকায় সেদিকে। ভেজ পোলাও, ভাত, চুইঝাল দিয়ে গরুর মাংস, কালো ভুনা, চিংড়ি ভুনা, হাঁসের মাংস, কাবাব কারি ও সবশেষে মুরগির মাংসের তরকারি। তারার তো এসব দেখেই জিভে পানি এসে গেছে। তার কারণ সে সকালে খেয়ে আসেনি, আর দুপুরেও তিথিদের বাসায় খাওয়া হয়নি। যা তখন একটু নাস্তা করেছিল তিথিদের বাসায়। তুর্য তারাকে তাকিয়ে থাকতে দেখে ফোনটা সাইডে রেখে বলে ওঠে, বসে বসে কি দেখছিস শুনি? এগুলো কি আমি দেখার জন্য অর্ডার করেছি নাকি খাওয়ার জন্য? তুর্যের কথায় তারা থতমত খেয়ে যায়। তারা আমতা আমতা করতে থাকে। তা দেখে তুর্য নিজেই তারার প্লেটে খাবার সার্ভ করতে থাকে। প্রথমেই তারার প্লেটে ভেজ পোলাওটা আর মুরগির মাংসটা সার্ভ করে দিয়ে বলে ওঠে, নে খাওয়া শুরু কর। বলেই তুর্য নিজের প্লেটেও বাড়তে থাকে। তারা খুশিতে লুতুপুতু হয়ে আটঘাট বেঁধে নেমে যে খেতে যায়, সেখানেই বাধে বিপত্তি। সে তো ভালো করে মাখতেই পারছে না, খাবে কি করে? খাওয়ার অভ্যাস তার থাকলে তো হাতে তুলে চামচ দিয়ে খাবে, সেই অভ্যাসও তার নেই। আর এগুলো চামচ দিয়ে খাওয়া যায় নাকি? তারা তুর্যের দিকে তাকায়। তুর্য তো আপন মনে ফোন স্ক্রল করছে, আর চামচ দিয়ে কি সুন্দর পরিপাটি করে খাচ্ছে। এই চামচ দিয়ে এই ব্রিটিশ হিটলারই পারে খেতে, সে পারবে না। মুহূর্তেই তারা ঠোঁট উল্টে ফেলে। তার রাগ হচ্ছে। তুর্য খাচ্ছিল। তুর্য ফোন থেকে চোখ সরিয়ে তাকায় তারার দিকে। ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, কি হলো, বসে আছিস কেন? খাচ্ছিস না কেন? খাবার পছন্দ হয়নি? অন্য কিছু অর্ডার করবো তোর জন্য? তুর্যের কথায় তারা কোনো উত্তর দেয় না। কাঁদো কাঁদো ফেস করে তাকায় তুর্যের দিকে। তুর্য তারার মুখ দেখে ফোন টেবিলে রেখে তড়িঘড়ি করে বলে ওঠে, কি হয়েছে তোর? তুর্যের কথায় তারা কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে, আমি খেতে পারছি না তুর্য ভাইয়া। তারার এহেন কথায় তুর্য ভ্রুকুচকে বলে ওঠে। কেন, কি হয়েছে? তুর্যের কথায় তারা আগের ন্যায় বলে ওঠে, আমি তো হাতে খেতে পারি না। আমাকে তো ছোট থেকে বম্মা, মনি, আম্মু, দাভাই, রোমিও সবাই, বাবা আর মেঝো বাবাই খাইয়ে আসছে। ওরা তো কখনো আমাকে নিজের হাতে খেতে দেয়নি, তাই আমার একটু প্রবলেম হচ্ছে। বলেই থামে তারা। তুর্য তারার কথা শুনে বুঝতে পারে সে তো ভুলেই গেছিল এটা, যে এই মেয়ে নিজের হাতে খেতে পারে না। তার কারণ এই মেয়েকে তার বাড়ির লোকেরা আহ্লাদ দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছে। তুর্যের এবার নিজের উপর রাগ হচ্ছে। সে কি করে ভুলে গেল এটা? তুর্য তারার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমার পাশে এসে বস। তুর্যের কথায় তারা ভ্রু কুঁচকে তাকায়। তা দেখে তুর্য ধমক দিয়ে বলে ওঠে, কি বলছি কানে যাচ্ছে না? আমার পাশে এসে বস। তুর্যের ধমকে তারা তড়িঘড়ি করে তার পাশে এসে বসে পড়ে চেয়ার টেনে। তারা বসতেই তুর্য একটা বাটিতে হাতটা ধুয়ে নেয় সুন্দর করে। তারা শুধু তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। কি করতে চাইছে এই লোক সে কিছুই বুঝতে পারছে না। তুর্য তারার প্লেটের খাবারগুলো হাত বাড়িয়ে নিয়ে নিজের প্লেটে সবটা ঢেলে নেয়। এবার তারা কিছুটা আঁচ করতে পারে, হয়তো তাকে সেদিনের মতো খাইয়ে দেবে। তুর্য খাবার মাখিয়ে তারার মুখের সামনে ধরে। তারা তো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, সে কি করে খাবার মুখে নেবে শুনে। তুর্য যে তার সামনে লোকমা ধরে আছে সে খেয়াল কি তার আছে? তুর্য তারাকে হা না করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ধমক দিয়ে বলে ওঠে, হা করছিস না কেন বেয়াদব? সবসময় কি এত ভাবিস? তুর্যের কথায় তারা কেঁপে ওঠে। তার মুখের সামনে তুর্য খাবার ধরে আছে সেটা দেখে তারা তড়িঘড়ি করে মুখে পুরে নেয়। না হলে দেখা যাবে এই হিটলার তাকে আবার ধমক দিবে। কথায় কথায় তাকে ধমক না দিলে যেন তার চলে না একদম। তারা ভোতামুখ করে খেতে শুরু করে আশেপাশে সে তাকায়। এত মানুষের সাথে তার বেশ অস্বস্তি হচ্ছে। সবাই কেমন তাকিয়ে আছে। তুর্য তার চোখের ইশারা অনুযায়ী তাকায়। তাকাতেই সে বুঝতে পারে তুর্য এক হাত দিয়ে পর্দা দিয়ে দেয় তাদের টেবিলের। সঙ্গে সঙ্গেই তাকায় তারা তুর্যের দিকে। তুর্য তার মনের কথা কিভাবে বুঝলো সেটাই সে বুঝে উঠতে পারে না। তুর্য তারাকে খাইয়ে দেওয়ার পাশাপাশি নিজেও খেতে শুরু করে। তারা শুধু অবাক চোখে তাকিয়ে আছে। তার সব কিছু যেন স্বপ্ন মনে হচ্ছে, যেন কল্পনায় সে ভাসছে। এগুলো কি আদৌ সত্য, নাকি এমন ব্রিটিশ হিটলারের মতো একজন মানুষ
যে কিনা সারাদিন তাকে বকাঝকা করে বেড়ায়, আজ তাকে নিয়ে এই হিটলারটা ঘুরছে, আবার খাইয়েও দিচ্ছে কত যত্ন সহকারে। তারার বিশ্বাসই হচ্ছে না একদম। তুর্য তারাকে খাওয়াতে ব্যস্ত, আর তারা তুর্যকে দেখতে ব্যস্ত। তুর্য তারার খাওয়া শেষ হলেই তুর্য বিল মিটিয়ে সেখান থেকে বেরিয়ে এসে বাইকে উঠে পড়ে। তারা তুর্যের কাঁধ দু হাত দিয়ে ধরে বসে। তারা বসতেই তুর্য বাইক স্টার্ট দেয়। সন্ধ্যা হয়ে এসেছে। আশেপাশের মসজিদ থেকে ভেসে আসছে মাগরিবের আজানের ধ্বনি। রাস্তাঘাটে এই মুহূর্তে খালি বললেই চলে, তেমন বেশি কোলাহল নেই, গাড়ি ঘোড়াও তেমন এখন চলছে না। অনেকটা ফাঁকা পথ বলতে গেলে। তারা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে রাস্তাঘাট দেখতে ব্যস্ত। তুর্য আপন মনে বাইক চলছে। আজ তার বেশ ভালো লাগছে তার প্রিয়সীকে খুশি করতে পেরে। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে। পিচ ঢালা রাস্তা, বাইক চালিয়েও রওনা হচ্ছে বাড়ির উদ্দেশ্যে। পেছনে তার প্রিয়সীকে কোলাহল রাস্তা পেরিয়ে এবার ব্রিজ দিয়ে যাচ্ছে। তারা ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গেই বাতাসের শো শো শব্দ আরও তীব্র হয়ে গেল। রাস্তার ল্যাম্পপোস্টগুলোর আলো একটার পর একটা পেছনে ফেলে রেখে বাইক ছুটে চলেছে সামনের দিকে। রাত হয়ে এসেছে, চারপাশ ফাঁকা, শুধু বাতাসের চাপ বাড়ছে একটু একটু করে। তারা আগে থেকেই তুর্যের কাঁধে হাত রেখে বসেছিল, কিন্তু এখন তার আঙুলের চাপ একটু বেড়েছে। হয়তো ঠান্ডার কারণে চুপচাপ বসে আছে সে। শুধু মাঝে মাঝে শীতল বাতাসে তার লম্বা চুলগুলো উড়ে এসে তুর্যের গালে লাগছে। ব্রিজের নিচে কালো জলের বিশাল বিস্তার, তার উপরে ব্রিজের লাইটের আলো পড়ে চিকচিক করছে। নদীটা গভীর রাতে আরও বেশি রহস্যময় হয়ে উঠেছে, যেন গাঢ় অন্ধকারের মাঝে আলোর ছোট ছোট টুকরো ভাসিয়ে নিয়ে যাচ্ছে তার ঢেউ। ধীর গতিতে বয়ে চলা পানির প্রবাহে কোথাও কোথাও মৃদু ঢেউয়ের আঘাত লেগে শব্দ হচ্ছে, কিন্তু তা এতটাই নরম যে মনে হয় যেন রাতের নিস্তব্ধতার একটা অংশ হয়ে গেছে। তুর্য বাইক চালাতে চালাতে এক পলক পাশের রেলিংয়ের ওপাশে তাকালো। নদীর ওপারে শহরের আলো মিটমিট করছে। ছোট ছোট আলোর ঝিকিমিকি যেন আকাশের তারাদের প্রতিবিম্ব হয়ে নেমে এসেছে নদীর জলে। চারপাশের এই শূন্যতা, বাতাসের বয়ে যাওয়া, বাইকের গতি, সব কিছু একসঙ্গে মিশে গিয়ে এক অদ্ভুত প্রশান্তির অনুভূতি এনে দিচ্ছে। দীর্ঘ 1 ঘন্টা জার্নিতে তারা দুইজন বাসায় এসে পৌঁছায়। বাইক থামাতেই তারা সাবধানে নেমে পড়ে। তারা নামতেই তুর্য তারার দিকে তাকিয়ে বলে ওঠে, তুই ভেতরে যা, আমি একটু বাইরে যাচ্ছি। মাকে বলে দিস আসতে একটু লেট হবে। তুর্যের কথায় তারা ছোট করে শুধু হুম বলে বাড়ি যাওয়ার জন্য হাঁটা দেয়। তুর্য তারার যাবার দিকে তাকিয়ে আছে। তারা বাড়ির ভেতর চলে যেতেই তুর্য দীর্ঘশ্বাস ফেলে। হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে তারাকুঞ্জ থেকে বেরিয়ে পড়ে। তারা বাড়ির ভেতরে আসতেই সামনে পড়ে আজমিরা বেগম। আর কাউকে এখানে দেখা যাচ্ছে না। আজমিরা বেগমরা এসেছে বিকেলের দিকে। আজমিরা বেগম তারাকে দেখে বলে ওঠে, কি রে মা, এতক্ষণ কোথায় ছিলি আর একা এলি যে? তোর সাথে না তুর্য ছিল? আজমিরা বেগমের প্রশ্ন শুনে তারা আজমিরা বেগমের দিকে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, বাইরে ছিলাম মনি, আর ভাইয়া আমাকে নামিয়ে দিয়ে আবার চলে গেছে। কি কি কাজ আছে নাকি? বললো আসতে নাকি লেট হবে। তারার কথায় আজমিরা বেগম আর কথা বাড়ায় না, শুধু বলে ওঠে, আচ্ছা যা, ফ্রেশ হয়ে গিয়ে রেস্টে নে। আজমিরা বেগমের কথায় তারা শুধু মাথা নাড়িয়ে হাঁটা দেয় নিজের ঘরে যাবার উদ্দেশ্যে। তারা চলে যেতেই আজমিরা বেগম রান্নাঘরের দিকে চলে যায়। তারা নিজের ঘরে গিয়ে আগে বিছানায় না বসে কাবার্ড খুলে জামা কাপড় বের করে ওয়াশরুমের দিকে চলে যায়। তার বেশ ক্লান্ত লাগছে এত পথের জার্নিতে। শরীরে অনেক ধুলোবালিও লেগেছে, তাই শরীরটা বেশ চুলকাচ্ছে। তাই সে দেরি না করে সোজা চলে যায় ওয়াশরুমে। দীর্ঘ 2 ঘন্টা শাওয়ার নিয়ে তারপর বের হয়েছে। এবার বেশ শান্তি লাগছে। তার শরীরটা বড্ড হালকা লাগছে। চুলটা কোনো রকমে মুছে সোজা গিয়ে শুয়ে পড়ে বিছানায় শরীর এলিয়ে দিতেই যেন শান্তি মিলল তার শরীর। আরামে চোখ বন্ধ করে নেয়। এখন তার ঘুমের প্রয়োজন। একটু ঘুমাতে পারলেই সে বাঁচে। মনটাও আজ বেশ ফুরফুরে লাগছে। এখন একটু ঘুমালে শরীরটাও ফুরফুরে লাগবে। যেই ভাবা সেই কাজ। চোখ বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমায় সে। আপাতত সে মন প্রাণ দিয়ে এখন ঘুমাতে ব্যস্ত।
রাতে তারা আর ঘুম থেকে ওঠে না। শারমিন ও প্রিয়ন্তী বেগম এসে কয়েকবার ডেকে গেলেও কোনো লাভ হয়নি এতে। অনেক ডাকাডাকির পরও যখন কাজ হয়নি তখন তারা আর কেউ ডাকেনি। তুর্যের আস্তে আস্তে প্রায় 1টা বাজে। ডক্টর কবিরের খোঁজে তুর্য প্রায় মরিয়া হয়ে উঠে পড়েছে, তবে কোনোভাবেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সব জায়গায় তার লোক দিয়ে দেশের বাহিরেও খোঁজ পাঠিয়েছে, তবে এতে কোনো কাজ হয়নি। ডক্টর কবির নামে যারা আছে তাদের সাথে আসল ডক্টর কবিরের কোনো মিল নেই। যদিও ডক্টর কবিরের সম্পর্কে কিছু ক্লু পাওয়া গেছে যে ডক্টর কবির 14 বছর আগে নিজের পরিচয় গোপন করে দেশের বাহিরে পাড়ি দেয়, তবে কোন দেশে পাড়ি দিয়েছে সেটা এখনও জানা যায় না। তুর্যের এই প্রথমবার নিজেকে বড্ড ইডিয়েট মনে হচ্ছে। এই প্রথমবার কোনো কাজ তার করতে এত দেরি হচ্ছে, ভাবতেই তার মাথা গরম হয়ে যাচ্ছে। তুর্য সারা রাত ঘুমায় না, ডক্টর কবিরকে খুঁজতে প্ল্যান সাজাতে শুরু করে। এভাবে হবে না, তাকে ভেবেচিন্তে সামনে এগোতে হবে। যেভাবেই হোক ডক্টর কবিরকে তার খুঁজে বের করতেই হবে, যাই হয়ে যাক না কেন। সকালে ভোরের প্রথম আলো জানালার ফাঁক গলে তারার চোখের পাতায় মৃদু স্পর্শ করে। সোনালি আভায় ঘরের ভেতরটা ধীরে ধীরে উজ্জ্বল হয়ে উঠছে। সে ঘুমের ঘোরে একটু নড়ে, তারপর ধীরে ধীরে চোখ মেলে। জানালার বাইরে আকাশের রং তখন পূর্ণরূপে নীল হয়নি, হালকা কমলা আর গোলাপি আভা ছড়িয়ে আছে দিগন্তে। স্নিগ্ধ বাতাসে পর্দা আলতো দুলছে, বাইরে থেকে ভেসে আসছে ভোরের পাখিদের কোজন। দূরের গাছপালায় শিশির বিন্দু রোদের আলোয় হীরার মতো ঝলমল করছে। ঘুম ঘুরে সে একটু চোখ মেলে তাকায়, তারপর নরম হাতের আঙুল দিয়ে চোখ কচলায়। এই ভোরের স্নিগ্ধতা, শান্ত পরিবেশ আর হালকা শীতল বাতাস সব কিছু যেন গভীর প্রশান্তি এনে দেয় তারার মনে। বিছানা ছেড়ে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায় সে। বাইরে তাকিয়ে দেখে ধীরে ধীরে শহর জেগে উঠছে, রোদ গায়ে মেখে নতুন এক দিনের বার্তা নিয়ে। এই শান্তির সকাল যেন তার জন্যই অপেক্ষায় ছিল। তারা দীর্ঘশ্বাস ফেলে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 8টা বাজে। আজকে তার নামাজ আর পড়া হলো না। তারা দৃঢ় পায়ে কাবার্ডের কাছে গিয়ে কলেজ ড্রেস বের করে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে একেবারে চেঞ্জ করে বের হবে সে। আজ আর সকালে গোসল করবে না বলেই ভেবেছে, কলেজ থেকে এসে না হয় একেবারে করবে। যেই ভাবা সেই কাজ। তারা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে আসে। টাওয়াল দিয়ে হাত মুখ মুছে আয়নার সামনে গিয়ে মুখে সুন্দর করে সানস্ক্রিন দিয়ে ঠোঁটে হালকা লিপ বাম দিয়ে নেয়। তারপর চুলটা আঁচড়ে একটি কাঁটার সাহায্যে বেঁধে নিয়ে হিজাব বাঁধতে শুরু করে। হিজাব বাঁধা শেষ হলে সুন্দর করে পরিপাটি হয়ে টেবিলের কাছে গিয়ে বই খাতাগুলো গুছিয়ে ব্যাগে ভরে চেন আটকে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা দেয় নিচে যাবার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে নামতে নামতে তারা চারপাশে তাকায়। রান্নাঘরে আজ শারমিন বেগম ছাড়া আর কেউ নেই। তারাকে নামতে দেখে শারমিন বেগম এগিয়ে এসে বলে ওঠে, উঠে গেছিস, আয় তোকে খাবার দিই। শারমিন বেগমের কথায় তারা বাদ সেধে বলে ওঠে, না বম্মা, এখন খেতে ইচ্ছে করছে না, ক্যান্টিনে খেয়ে নিব। তারার কথায় শারমিন বেগম কিছুটা ঝাড়ি দিয়ে বলে ওঠে, তা বললে হয় নাকি? খাবি না মানে? সকালবেলা না খেয়ে সেজে চলে গেলি, আর কখন খাবি? কিছু হলেও খেয়ে যেতে হবে। শারমিন বেগমের কথায় তারা মলিন কণ্ঠে বলে, প্লিজ বম্মা, জোর করো না, আমি ক্যান্টিনে খেয়ে নিব। এখন খেলে সব উল্টে আসবে আমার, তাই জোর করো না প্লিজ। তারার কথায় শারমিন বেগমের কথায় তারা মাথা নাড়িয়ে সাজা নিয়ে সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। গাড়ির সামনে গিয়ে গাড়ির দরজা খুলে উঠে বসতেই তাদের ড্রাইভার রহমান চাচা গাড়ি স্টার্ট দেয়। তারা চলে যেতেই শারমিন বেগম নিজের ঘরের দিকে হাঁটা দেয়। তারা গাড়িতে চুপচাপ বসে বসে বাহিরের ব্যস্ত কোলাহল দেখতে ব্যস্ত। রহমান চাচা গাড়ি চালাতে চালাতে লুকিং গ্লাসে একবার তাকায়। তারাকে চুপচাপ বসে থাকতে দেখতে তিনি গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, কি ব্যাপার আম্মা জান, আপনার কি মন খারাপ নাকি? তখন থেকে দেখতাছি চুপচাপ বসে আছেন। রহমানের কথা শুনে বাহির থেকে চোখ সরিয়ে রহমানের দিকে তাকায় তারা। রহমানের কথা শুনে তারা মৃদু হেসে বলে ওঠে, না চাচা, তেমন কিছুই না, এমনিতেই ঘুম থেকে উঠে এসেছি তো, তাই কথা বলতে ইচ্ছে করছে না।
তাই চুপচাপ আর কি। তারার কথা শুনে রহমান গাড়ি চালাতে চালাতে বলে ওঠে, ও তাই কও। আমি আরো বলি, আমার আম্মা জানের সকাল সকাল আবার কি হইল? রহমানের কথা শুনে তারা কিছু না বলে শুধু প্রতি উত্তরে মৃদু হাসে। তাকে বরাবরই রহমান তার নিজের মেয়ের মতোই দেখে আসছে, সেটা তারা খুব ভালো করেই জানে। রহমানকে সে একেবারে ছোট থেকেই দেখে আসছে। ড্রাইভার হলেও তাদের পরিবারের খুব বিশ্বস্ত একজন লোক বলতে গেলে, একদম সিধে সাদা মনের একজন মানুষ। এতদিন রহমান ছিল না, তার গ্রামের বাড়িতে গিয়েছিল, কালই এসেছে। তারার তাকে দেখে বেশ ভালো লাগছে। তারা আর রহমান চাচা কথা বলতে বলতে গাড়ি এসে থামে কলেজের সামনে। কলেজের কাছে আসতেই তারা রহমানের কথা থেকে বিদায় নিয়ে নেমে পড়ে। কিছুটা সামনে যেতেই চোখে পড়ে তার ফ্রেন্ডদের, শুধু নেই ফারদিন, আর বাকি সবাই আছে। তারা কলেজের গেটের সামনেই দাঁড়িয়ে আছে, হয়তো তার জন্যই। তারা তার ফ্রেন্ডদের দেখতেই হাত উঠিয়ে হাই দেয়। তারাকে দেখে সকলে মুখে একরাশ হাসি নিয়ে প্রত্যুত্তরে তারাও হাই জানায়। তারা তাদের কাছে আসতেই তিথি অভিযোগের সুরে বলে ওঠে, কাল যে গেলি, এরপর তো আর একটা মেসেজও করলি না। তিথির কথায় তারা বলে ওঠে, সরি রে, আসলে কালকে রাতে বাসায় ফিরে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক বেশি ক্লান্ত ছিলাম কাল, তাই আর তোদেরকে জানাতে পারিনি। তারার কথায় তিথি ভ্রু কুচকে বলে ওঠে, রাতে বাড়ি ফিরেছিস মানে? তুই তো আমাদের বাসা থেকে মনে হয় 3টার দিকে বেরিয়েছিলি। তাহলে রাতে কিভাবে বাসায় গেলি? আমাদের বাড়ি থেকে তো তোদের বাড়ি মাত্র 20 থেকে 30 মিনিটের মতো মনে হয়। তাহলে? তারা তিথির প্রশ্ন শুনে তিথির কাঁধে হাত দিয়ে বলে ওঠে, কারণ কালকে তুর্য ভাইয়া আমাকে পুরো শহর ঘুরিয়েছিল, তাই রাতে ফিরতে দেরি হয়েছে। তারার কথা শুনে পাশ থেকে শ্রাবন্তী অবাক কণ্ঠে বলে ওঠে, কি? তুই না আমাদের বলেছিলি তোর তুর্য ভাইয়া নাকি তোর সাথে ঠিক মতো কথাই বলে না, যদি ও কথা বললে ধমক দিয়ে কথা বলে, তাহলে তোকে নিয়ে ঘুরতে যাওয়া কিভাবে কি বস? তারা শ্রাবন্তীর এমন কৌতূহলে কটমট করে বলে ওঠে, কেন, তোর কি জ্বলছে নাকি রে পেতনি কোথাকার? তারার কথা শুনে শ্রাবন্তী কিছুটা ভাব নিয়ে বলে ওঠে, তো জ্বলবে না? আমার ক্রাশ তোকে নিয়ে ঘুরলে তো আমার জ্বলবেই। শ্রাবন্তীর কথায় তারা তীক্ষ্ণ চোখে তাকায় শ্রাবন্তীর দিকে, যা দেখে শ্রাবন্তীর সাথে সাথে চুপ হয়ে যায়। তনি আর মাহিরা শুধু এদের কথা চুপচাপ শুনছে আর বেশ মজা নিচ্ছে বলতে গেলে। তারা শ্রাবন্তীকে চোখ রাঙানোর ব্যাপার না চোখ এড়ায় না তিথির। সে অবাক চোখে তাকিয়ে আছে, মনে কিছু প্রশ্ন তার ঘুরছে, কিন্তু সে যে কিভাবে তারাকে প্রশ্নগুলো করবে সেটাই সে ভেবে পাচ্ছে না। কোথা থেকে শুরু করবে তিথি সেটাই ভাবতে ব্যস্ত। এত কিছুর মাঝে তারা হঠাৎ খেয়াল করলো আজ ফারদিন নেই, যা দেখে তারা ভ্রু কুচকে তনির দিকে তাকিয়ে বলে ওঠে, কি ব্যাপারে? তারার কথায় সকলের হাসি মুখটা কিছু মুহূর্তের জন্যই মলিন হয়ে যায়। তা দেখে তা আরও অবাক হয়। তারা কিছুটা ভয়ার্থ কণ্ঠে বলে ওঠে, কোনো কি সমস্যা? তারার কথা শুনে তনি কিছু বলার আগেই পাশ থেকে মাহিরা মিহি কণ্ঠে বলে ওঠে, ফারদিন আগামী 1 সপ্তাহ আসবে না, হয়তো তারও বেশি সময় লাগতে পারে। মাহিরার কথা শুনে তারা অবাক কণ্ঠে বলে ওঠে, কেন? তারার কথা শুনে এবার তনি বলে ওঠে, কেন? তুই কিছু জানিস না? তনির কথা শুনে তারা কপালে 3 ভাঁজ ফেলে বিরক্তি নিয়ে বলে ওঠে, আরে আমি জানলে কি আর তোদের জিজ্ঞেস করতাম নাকি? তারার কথা শুনে তনি দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, আজ ফারদিনের বোন কেয়ার মৃত্যুর বার্ষিকী। তনির কথা শেষ না হতেই তারা থমকে যায়। আজকে আর মৃত্যুবার্ষিকী, আর সে সেটা কি করে ভুলে গেল। তারা তড়িঘড়ি করে বলে ওঠে, কি আজ কেয়ার মৃত্যুবার্ষিকী? তাহলে তোরা আমায় জানাসনি কেন? ফারদিন এখন কোথায় আছে? তারার কথা শুনে তনি ফের বলে ওঠে, আমরা তো ভেবেছিলাম তোর মনে আছে, তাই আর তোকে বলিনি। তনির কথায় তারা মাথায় হাত দিয়ে এইদিক ওইদিক ঘুরে তাকাতে থাকে, মুখে তার চিন্তার ছাপ স্পষ্ট। তারা এবার সকলের দিকে তাকিয়ে বলে ওঠে, ফারদিন কই? তারার কথা শুনে মাহিরা বলে ওঠে, আমার মনে হয় ওর কেয়ার কবরের কাছে গিয়েছে। একবার ফারদিনের মুখ থেকে শুনেছিলাম ও নাকি ওর বোনের প্রতি মৃত্যুবার্ষিকীতে ওর বোনের কবর জিয়ারত করতে ওদের এতিমখানায় যায়। মাহিরার কথা শুনে তারা তড়িঘড়ি করে বলে ওঠে, তাহলে আর দেরি না করে চল আমরা যাই।
তারার কথা শুনে তিথি বলে ওঠে, কিন্তু আমাদেরকে যদি কেউ খুঁজতে আসে? তিথির কথায় তারা ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, যার খোঁজা তারা খুঁজতে থাকুক, আমরা বাড়ি গিয়ে সবটা বলে দিব। তবে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, আমাদের বন্ধুর পাশে থাকা। এই দিনটাতে আমরা তো আর কিছুতেই তাকে একা থাকতে দিতে পারি না। তিথু, যদি ওর কষ্টটাই আমরা নিজেরা ভাগ করে নিতে না পারি, তাহলে বন্ধু হিসেবে আমাদের লাভটা কি? ফারদিনের এই মুহূর্তে আমাদেরকে প্রয়োজন ওর। তাই দেরি না করে চল আমরা এতিমখানার দিকে যাই। তারার কথা শুনে তিথি সহ সকলে এই ব্যাপারটা বুঝতে পেরে তিথি বলে ওঠে, তুই ঠিক বলেছিস, এই মুহূর্তে ফারদিনের আমাদের প্রয়োজন। তিথির কথায় সকলেই একসাথে বলে ওঠে, চল আমরা যাই। সকলের কথা শুনে তারা মাথা ওপর নিচ নাড়িয়ে সকলে মিলে বেরিয়ে পড়ে কলেজ থেকে ফারদিনদের এতিমখানায় যাওয়ার উদ্দেশ্যে। কলেজের সামনে থেকে একটা সিএনজি নিয়ে সকলে রওনা হয় এতিমখানার উদ্দেশ্যে। দীর্ঘ 40 মিনিট পর তারা সকলেই পৌঁছায় এতিমখানায়। সিএনজি এতিমখানার সামনে এসে দাঁড়াতেই সকলে এক এক করে নেমে পড়ে। তিথি ভাড়া মিটিয়ে দিতে সিএনজিওয়ালা চলে যায় তার সিএনজি নিয়ে। সকলেই সামনের দিকে তাকায় এতিমখানার মেন গেটের ওপর সাইনবোর্ড টানানো, যেটায় বড় বড় করে লেখা কেয়ার সুখনিবাস এতিমখানা। সকলেই সাইনবোর্ডটির দিকে একবার চোখ বুলিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারা হাঁটা দেয় এতিমখানার ভেতরে প্রবেশ করার জন্য। এতিমখানার ভেতরে ঢুকতেই তারা তিথি সহ বাকিরা এইদিক ওইদিক তাকিয়ে ফারদিনকে খুঁজতে থাকে, কিন্তু ফারদিনের দেখা মেলে না। তা দেখে তিথি বলে ওঠে, ফারদিনকে তো কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় আছে বলতো ছেলেটা? তিথির কথা শুনে শ্রাবন্তী বলে, এইভাবে হবে না, আমাদের কাউকে জিজ্ঞেস করতে হবে। শ্রাবন্তীর কথায় তারা আশেপাশে তাকাতে একজন মধ্যবয়স্ক পুরুষকে দেখে তারা সকলের উদ্দেশ্যে বলে ওঠে, ওই দেখ একটা লোক, আমরা বরং ওখানে জিজ্ঞেস করি। তারার কথা শুনে সকলেই এগিয়ে যায় সেদিকে। তারা লোকটির সামনে গিয়ে দাঁড়াতে লোকটি ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, আপনারা কারা? লোকটির কথায় তারা হালকা হেসে বলে ওঠে, আমরা বরং ওনাকে জিজ্ঞেস করি। আসলে আঙ্কেল, আমরা ফারদিনের বন্ধু। ফারদিন নাকি এখানে আছে, আপনি একটু বলতে পারবেন ফারদিন এখন কোথায় আছে? তারার কথা শুনে লোকটি মৃদু হেসে বলে ওঠে, ও, আপনারা ফারদিন বাবাজির বন্ধু? লোকটির কথার প্রতি উত্তরে সকলেই মৃদু হাসে। তিথি বলে ওঠে, হ্যাঁ আঙ্কেল, আমরা ফারদিনের বন্ধু। আমাদের একটু বলতে পারবেন ফারদিন এখন কোথায় আছে? তিথির কথায় লোকটি ঘুরে পিছনের দিকে ইশারা করে বলে ওঠে, ওই যে দেখতে পাইতেছেন গেটটা, এর পিছনে একটা বাগান আছে, তার কিছুটা গেলেই কবরস্থান পাবেন, সেইখানে আছে ফারদিন বাবাজি। লোকটির কথায় তারা হালকা হেসে বলে ওঠে, ধন্যবাদ আপনাকে আঙ্কেল। আমরা তাহলে এখন আসি, পরে কথা হবে আপনার সাথে আঙ্কেল, কেমন? তারার কথায় লোকটি মৃদু হেসে মাথা নাড়ায়। তারা সহ সকলে বিদায় নিয়ে হাঁটা দেয় কবরস্থানের দিকে। তারারা যেতেই লোকটি পেছন ফিরে একবার তাকিয়ে নিজের কাজে চলে যায়। লোকটির দেখিয়ে দেওয়া রাস্তা মতোই তারা কবরস্থানের কাছে এসে থামে। তারা তিথি আশেপাশে তাকিয়ে ফারদিনকে খুঁজতে লাগে। বেশি সময় লাগে না ফারদিনকে খুঁজে পেতে। সামনেই তারা ফারদিনকে খুঁজে পায়। সকলেই তাকায় সেদিকে। একটি কবরের সামনে দাঁড়িয়ে আছে ফারদিন, পরনে সাদা পাঞ্জাবি পাজামা, বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে কবরের সামনে। দৃষ্টি তার কবরেই সীমাবদ্ধ, চোখের পাতাও যেন তার নড়ছে না। চোখে নেই কোনো পানি, শুধু পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর কবরটির সামনে। তার আর বুঝতে বাকি নেই এটা ফারদিনের ছোট বোন কেয়ার কবর। তারা ফারদিনের দিকে তাকায়। হাসি খুশি ছেলেটার মুখে আজ হাসি নেই, শুধুই আছে একরাশ বিষণ্ণতা আর বুক ভরা হাহাকার, যেটা তারা স্পষ্ট দেখতে পাচ্ছে। তারা ধীর পায়ে ফারদিনের দিকে এগিয়ে যায়। পেছন থেকে বাকিরাও আসে, কিন্তু কেউ কোনো শব্দ করে না। এক অদ্ভুত নীরবতা ঘিরে ধরে সবাইকে। বাতাসের মৃদু ঝাপটা বয়ে যাচ্ছে কবরস্থানের ওপর দিয়ে, যেন প্রকৃতিও ফারদিনের বেদনার ভার অনুভব করছে। ফারদিন এক দৃষ্টিতে কবরের দিকে তাকিয়ে আছে। তার দৃষ্টি শূন্য, মুখে কোনো অনুভূতির ছাপ নেই, কিন্তু তাতেই যেন তার কষ্ট আরও বেশি ফুটে উঠছে। সাদা পাঞ্জাবির হাত মুঠো করে ধরা,
চুলের ফাঁকে নখ কেটে আছে ত্বকে, তবুও সে কোনো শব্দ করছে না, কোনো কান্নার চিহ্ন নেই, অথচ তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বুকের গভীরে জমে থাকা হাহাকারটা বের হতে পারছে না, আটকে আছে কোথাও একেবারে হৃদয়ের এক কোণে, যেখানে শুধু সে আর তার যন্ত্রণা বাস করে। তারা আর সহ্য করতে পারে না, আস্তে আস্তে ফারদিনের পাশে গিয়ে দাঁড়ায়, তারপর খুব ধীরে তার কাঁধে হাত রাখে। ফারদিনের দেহ কেঁপে ওঠে সামান্য, কিন্তু সে তাকায় না, চোখের পাতাগুলো পর্যন্ত যেন নিষ্প্রাণ হয়ে গেছে। তারা নরম গলায় বলে, ফারদিন, তুই ঠিক আছিস? তারার কথায় ফারদিন এবার ঘাড় ঘুরিয়ে তাকায় সকলের দিকে। ফারদিন সবাইকে দেখে কিছুটা অবাক হয়। ফারদিন বহু কষ্ট ব্যথাতুর কণ্ঠে বলে ওঠে, তোরা এখানে? ফারদিনের কথায় তিথি ফারদিনের দিকে তাকিয়ে মলিন হেসে বলে ওঠে, বন্ধুর কষ্টে বন্ধুর পাশে থাকবো না তা কি করে হয়? ফারদিন কিছু বলে না, শুধু এক পলক তাকায় সকলের দিকে। এই সময় সে কাউকেই আশা করেনি। তারা ফারদিনকে দেখে শান্ত কণ্ঠে বলে ওঠে, আয় বসবি, আয়। বলেই তারা ফারদিনের কোনো কথা না শোনার আগেই ফারদিনকে টেনে পাশের একটা বেঞ্চে পাতা আছে সেখানে নিয়ে গিয়ে বসায়। ফারদিন কিছু বলে না, তার আজ কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। ফারদিন বসতেই তারা তনির উদ্দেশ্যে বলে ওঠে, তোর কাছে পানির বোতল আছে? তারার কথায় তনি তড়িঘড়ি করে পানির বোতল বের করে দেয়। তারা বোতল হাতে নিয়ে মুখ খুলে ফারদিনের সামনে ধরে বলে ওঠে, পানিটুকু খেয়ে নে ফারু। তারার কথায় ফারদিন তারার দিকে তাকিয়ে কিছুটা বিরক্তি নিয়ে বলে ওঠে, না, খাবো না, রেখে দে, ভালো লাগছে না। ফারদিনের কথায় তারা শাসনের সুরে বলে ওঠে, আমি কোনো কথা শুনবো না, পানিটুকু খেয়ে নে। বলেই তারা জোর করে পানির বোতলটা হাতে ধরিয়ে দেয় ফারদিনের। এক প্রকার তারার জোরাজুরিতে পানি খায় ফারদিন কিছুটা। ফারদিনের পানি খাওয়া শেষ হলে তনি পানির বোতলটা হাতে নিয়ে আবারও আগের জায়গায় রেখে দেয়। ফারদিন চুপচাপ তাকিয়ে আছে কবরটির দিকে। সকলেই ফারদিনের মনের অবস্থাটা বুঝতে পারছে। তারা ফারদিনের পাশে বসে পড়ে, এক এক করে বাকিরাও বসে পড়ে। ফারদিনের এক পাশে তারা আর অন্য পাশে তিথি। সকলেই ভাবছে কি দিয়ে কথা শুরু করবে, ফারদিনের মন কি করে ভালো করবে। তারা কবরের দিকে এক দৃষ্টিতে তাকায়। কবরে আজ মনে হচ্ছে হাজারো ফুলের ছড়াছড়ি, পুরো কবরের উপর বেলি ফুল ছড়ানো। আজ তারার মাথায় কিছু কথা ঘুরছে, কি আর মৃত্যুর কথাই বলতে গেলে। তারা শান্ত চোখে ফারদিনের দিকে তাকায়। ফারদিনের চোখ কবরেই আগের ন্যায় সীমাবদ্ধ। তারা শান্ত কণ্ঠে বলে ওঠে, তুই কিছু মনে না করলে তোকে একটা কথা জিজ্ঞেস করতে পারি ফারু? তারার কথায় ফারদিন চোখ সরিয়ে তারার দিকে তাকায় খুবই শান্তভাবে, শীতল চোখে। ফারদিন কিছু না বলে শুধু হুম বলে উত্তর দেয়। তা শুনে তারা আগের ন্যায় বলে ওঠে, কে আর মৃত্যুটা কিভাবে হয়েছে বলবি আমাদের একটু? তোকে আমরা এ নিয়ে কখনো কোনো কথা জিজ্ঞেস করিনি, তবে আজ কেন জানি বড্ড জানতে ইচ্ছে করছে। আমাদের কি বলা যায় কথাটা? আর যদি তোর মনে হয় আমাদের বলাটা ঠিক হবে না, তাহলে আমি জোর করব না। বলেই তারা থামে। সকলেই তাকিয়ে আছে ফারদিনের দিকে। ফারদিন তারার কথায় কবরের দিকে এক পলক তাকায়, তারপর তার বুক ছেড়ে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। ফারদিন সকলের দিকে তাকায়। ওদের কাছে আর সব লুকিয়ে লাভটাই বা কি? ওরা তো সবাই তারই প্রিয়জন, তাহলে লুকিয়ে লাভ কি তার? ফারদিন ফের আর একবার দীর্ঘশ্বাস ফেলে কবরের দিকে তাকিয়ে বলে ওঠে, ফারদিন সকলের দিকে তাকায়। ওদের কাছে আর সব লুকিয়ে লাভটাই বা কি? ওরা তো সবাই তারই প্রিয়জন, তাহলে লুকিয়ে লাভ কি তার? ফারদিন ফের আর একবার দীর্ঘশ্বাস ফেলে কবরের দিকে তাকিয়ে বলে ওঠে, সেদিন ছিল 8ই আগস্ট, যখন আমার বয়স মাত্র 16, কেয়ার 14। বাবা মা, কেয়া আর আমি 4 জন মিলিয়েই ছিল আমাদের সুখী পরিবার। কেয়া আমার ছোট হলেও কেয়া আর আমি সারা দিন টম অ্যান্ড জেরির মতন লেগে থাকতাম। বাড়িতে যতক্ষণ দুইটা একসাথে থাকতাম ততক্ষণ আমাদের মাঝে মারামারি লেগেই থাকতো। যে কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমরা মারামারি করতাম, আর মা সারা দিন আমাদেরকে থামাতে ব্যস্ত হয়ে পড়ত। কেয়ার সাথে আমি যতই ঝগড়া মারামারি করতাম না কেন, কেয়া আমারে আর আমি কেয়াকে অসম্ভব পরিমাণ ভালোবাসতাম। বলতে গেলে 2 ভাই বোন একে অপরের প্রাণ ছিলাম।
কথাগুলো বলতে বলতে ফারদিন শুধু মৃদু হাসে। পাশে সকলেই মন দিয়ে কথাগুলো শুনছে। কেয়া যখন সবেমাত্র ক্লাস 7-এ পড়ে, পড়াশোনায় তেমন ভালো ছিল না দেখে বাবা তাকে বেশ কয়েকটা প্রাইভেটের ব্যবস্থা করে দেয়। কেয়া ছিল বাবার সবচেয়ে আদরের মেয়ে। কেয়া যাই করুক না কেন, বাবা কখনো তার দোষটা আগে দেখত না। তেমনি পড়াশোনাতে ফেল করলেও বাবা তাকে তেমন কিছু বলতো না, ঠান্ডাভাবে আদর করে বুঝাতো। তার মেয়ে যাতে একটু পড়াশোনায় ভালো হয় তার জন্য কেয়াকে প্রাইভেটে দিয়ে দেওয়া হয়। কেয়া প্রতিদিন স্কুল শেষ করে প্রাইভেট পড়ে একসাথে বাসায় আসতাম। প্রতিদিন আমি তাকে না নিয়ে আসলেও মাঝে মাঝে আমি কেয়াকে নিয়ে আসতাম। কেয়ার স্কুল আর প্রাইভেটটা বাসার কাছাকাছি হওয়ায় তাকে সবসময় নিয়ে আসা লাগতো না, কেয়া নিজেই চলে আসতো। প্রতিদিনের মতন 8ই আগস্ট সে প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিল। কেয়া প্রাইভেট শেষ করে বাসায় ফিরছিল বলেই ফারদিন থেমে যায়। চোখের সামনে ভেসে ওঠে কিছু অতীত। চোখ দিয়ে বেরিয়ে আসে 2 ফোঁটা পানি। সকলে তার দিকে তাকিয়ে আছে। কেন জানি সকলের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। তারার কেমন দম বন্ধ করা অনুভব হচ্ছে। তারপর কি হতে পারে কেয়ার সাথে, সেটাই হাজারবার ভাবছে তারা। গলা দিয়ে কোনো কথা আসছে না। তারপর সাহস করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না এরপর কি হয়েছিল কেয়ার সাথে। সকলের নিস্তব্ধতার মাঝে তিথি কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, তারপর কি হয়েছিল কেয়ার সাথে? তিথির কথায় ফারদিন তিথির দিকে তাকায়। ফারদিনের চোখের পানি বলে দিচ্ছে কেয়ার সাথে ভয়ঙ্কর কিছু হয়েছে। তিথি ফারদিনকে দেখে কেমন যেন অস্বস্তিকর একটা অনুভব হচ্ছে, কেন সেটা বুঝতে পারছে না। ফারদিন চোখের পানি মুছে কিছু সময় চুপ থেকে বলে ওঠে, আর আমি বাসায় ছিলাম। সময় ছিল তখন ভর দুপুর। আশেপাশে মানুষের আনাগোনা তেমন কম, খুব একটা মানুষ চোখে পড়ার মতন না। কেয়া নিজের মতন করে বাসায় আসছিল। বাসায় আসার পথে তার পথ আটকে ধরে 4-5 জন বখাটে ছেলেপেলেরা। কেয়া তাদের পাশ কাটিয়ে চলে যেতে নিলেই কেয়াকে আটকে দেয়। কেয়া তাদেরকে সরে যেতে বললে তারা শোনে না, আরো উল্টে গায়ে হাত দিতে শুরু করে, যা কেয়া মেনে নিতে না পেরে রাগের বশে তাদের মধ্যে একজনের গায়ে চড় মারে, যার ফলে কেয়ার ওপর রেগে তাকে তুলে নিয়ে যায় ওরা। তুলে নিয়ে গিয়ে থামে না। 14 বছরের মেয়েটার ওপর 5 জন জানোয়ার মিলে গণধর্ষণ চালায়। আমার বোনটা সেদিন কতই না হাজারি করেছে, কতই না কাকুতি মিনতি করেছে সে, কিন্তু সেদিন তার কথা কেউ শুনেনি। কেউ তার কান্নার আওয়াজ শুনতে পেয়েও কানে নেয়নি। আমার বোনকে ধর্ষণ করেও তারা ছাড়েনি। আমার বোনকে গলা টিপে মেরে রাস্তায় ফেলে চলে যায়। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যায়। কেয়া বাসায় ফিরছে না দেখে বাবা আমি খুঁজতে বের হই কেয়াকে। কোথাও পায় না তাকে। থানায় গেলে জানায় 24 ঘন্টা না হওয়া অবধি কোনো কেস নিতে পারবে না। তাই সেখান থেকেও ফিরে আসি, নিজেরাই খুঁজতে শুরু করি। হঠাৎ ফোনে কল আসে। কল আসার পর যা শুনতে পাই, মুহূর্তেই থমকে যাই আমি সেখানে। হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছিল। পাগলের মতন ছুটে যাই আমি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল আমার। দৌড়ে যাই, সেখানে গিয়ে দেখি একসাথে অনেকগুলো মানুষ ভিড় করে ভয়ে ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করে। কিছু মুহূর্তের জন্য মনে হচ্ছিল চারিদিকে এত মানুষ থাকার পরও যেন আমার চারপাশটা কেবল জনশূন্য। কাঁপা কাঁপা পায়ে সেদিকে পা বাড়াই। ভিড় ঠেলে ভেতরে ঢুকতেই যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার। থমকে গেছে চারিদিক, যেন আমার সবকিছু এইখানেই ইতি টেনেছে। চোখের সামনে পড়ে আছে আমার আদরের ছোট বোনের নগ্ন দেহখানা, যা নিয়ে বাবা মা অঝরে কাঁদছে। মায়ের শরীরের শাড়ি দিয়ে যেভাবে পারছে তার মৃত মেয়ের শরীরখানা ঢাকার চেষ্টা করছে। আদরের ছোট বোনের শরীরের প্রতিটা ভাজে ভাজে রক্তের দাগ আর কামড়ের চিহ্ন। ভাই হয়ে বোনের সেই ভয়ানক অবস্থা দেখে বাক্রুদ্ধ প্রায় আমি। গুটি গুটি পায়ে এগিয়ে যায় কেয়ার মৃতদেহখানার কাছে। ধপ করে বসে পড়ি তার সামনে। বাবার কোল থেকে কেয়াকে আমার কোলে আনলাম। কত সময় যে বোনের মৃত মুখখানায় চেয়েছিলাম তা আমার জানা নেই। আহা, কি নিষ্পাপ চেহারা! কিভাবে পারলো আমার বোনটাকে এভাবে ভয়ঙ্কর মৃত্যু দিতে? সেদিন কেয়াকে বুকে জড়িয়ে চিৎকার করে শুধু আমি বাবা মা কেঁদে যাচ্ছিলাম। একজন বাবা তার নিজের সন্তানের লাশ বহন করে কবরে দিয়ে আসলো। যেই মেয়ের ছিল অন্ধকারের ভয়, তাকে নিজ হাতে ওই অন্ধকার কবরে দিয়ে আসলো।
বড় ভাই নিজের আদরের বোনকে কাঁধে নিয়ে কবরে দিয়ে আসলো, নিজের হাতে মাটি চাপা দিয়েছে বোনকে। একজন মা একমাত্র আদরের মেয়েকে হারালো। বাবা মায়ের আদরের দুলালি তাদের ছেড়ে চলে গেল মাত্র 14 বছর বয়সী। 8 আগস্টের পর সেই 14 বছরের দুরন্ত মেয়েখানা বাড়ি ফিরলেও ফিরে আসে একবারে নিশ্চুপ হয়ে। বাড়ি থেকে সুস্থভাবে বের হলেও ফিরে আসে মৃত লাশ হয়ে। 14 বছরের কিশোরী 8 আগস্টের পর আর ফেরেনি বাড়িতে, আর ফেরেনি। একটানে কথাগুলো বলে থামে ফারদিন। চারপাশে শুধু শো শো করে বাতাস বইছে, নিস্তব্ধ কোলাহল, বিন্দুমাত্র আওয়াজের কোনো ছিটে ফোটাও নেই কোথাও। এই মুহূর্তে পুরো বাগানটি নিস্তব্ধতায় আচ্ছন্ন, বাতাসের শব্দটুকুও যেন হারিয়ে গেছে। চারপাশে শুধু চাপা শোকের ভারী আওয়াজ। ফারদিন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কবরের সামনে থাকা গাছটির সঙ্গে হেলান দিয়ে। তার দৃষ্টি একদম স্থির, কেবল কেয়ার কবরে আটকে আছে। চোখের কোণে জমে ওঠা পানিগুলো বুঝি এখনই গড়িয়ে পড়বে, কিন্তু সে নিজেকে সামলানোর শেষ চেষ্টাটুকু করছে। তার কিছুটা পেছনে দাঁড়িয়ে আছে তনি, মাহিরা, শ্রাবন্তী। ওদের চোখ দিয়ে নিঃশব্দে অশ্রু গড়িয়ে পড়ছে। কেউ কারোর দিকে তাকাচ্ছে না, শুধু অনুভব করছে এক অনাকাঙ্ক্ষিত কষ্টের ভার। আর ঠিক তাদের পেছনে বেঞ্চের পাশে দাঁড়িয়ে আছে তিথি। সে তার ওড়নার কিনারায় চোখের পানি মুছতে ব্যস্ত, যেন নিজের দুর্বলতা কাউকে বুঝতে দিতে চায় না। কিন্তু হাত কাঁপছে তার, কান্নার দমকে বুক ধুক ধক করছে। বেঞ্চে বসে থাকা তারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে কবরের দিকে, চোখে চিকচিক করা অশ্রু। কিন্তু এবার সে চোখের পানি মুছছে না। আজ কেন জানি সে কেয়াকে অনুভব করতে পারছে, তার কষ্ট, তার যন্ত্রণা, তার শেষ মুহূর্তের আতঙ্ক। 14 বছর আগে ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল, কিন্তু কেয়া পারেনি। বেঁচে থাকার জন্য কতটা আকুতি মিনতি করেছিল কেয়া। ভাবনাগুলো তার আর বুক কাঁপিয়ে দিচ্ছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। মনে হচ্ছে যেন গলার ভেতর কিছু আটকে আছে। ধীরে ধীরে সেই কান্না আর আটকে রাখা সম্ভব হচ্ছে না। চোখের পানি বাঁধ ভেঙে গড়িয়ে পড়ছে গাল বেয়ে। কবরের চারপাশে থাকা ফুলের গন্ধ বাতাসে ছড়িয়ে আছে, কিন্তু আজ সে গন্ধ যেন বিষের মতো লাগছে সকলের কাছে। নিস্তব্ধতার মাঝেও সবাই অনুভব করছে এক অদ্ভুত ব্যথা, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। মাহিরা মনে কিছু প্রশ্ন করতেই মাহিরা কাঁপা কাঁপা কণ্ঠে ফারদিনকে প্রশ্ন করে ওঠে, কেন কেয়ার হত্যাকারীদের বিচার চাসনি? সকলের নিস্তব্ধতার মাঝে মাহিরার এহেন প্রশ্নতে সকলেই তাকায় ফারদিনের দিকে। ফারদিন সকলের দিকে ফিরে তাকায়। মাহিরার প্রশ্ন শুনে সে তাচ্ছিল্যের হাসি হাসে। সকলেই অবাক চোখে তাকিয়ে আছে, তার হাসির কারণ কারোরই জানা নেই। তারা শুধু পলকহীন তাকিয়ে আছে ফারদিনের দিকে। ফারদিন তাচ্ছিল্যের সুরে বলে ওঠে, করেছিলাম। কেয়ার হত্যার বিচার আমরা চেয়েছিলাম পুলিশের কাছে। পুলিশ প্রথমে কেসটা নিলেও পরবর্তীতে তারা কেসটা ধামাচাপা দিয়ে দেয়। জানা যায় ধর্ষকদের মাঝে একজন হচ্ছে এমপির ছেলে। তারা পুলিশকে টাকা খাইয়ে কেসটা ধামাচাপা দিয়ে দেয়। আমরা অনেক চেষ্টা করেছিলাম, দিনের পর দিন আমি আর বাবা পাগলের মতন কেয়ার হত্যার বিচার চাইতে পাগলের মতন ছুটেছি, কিন্তু কিছুতেই কিচ্ছু হয়নি। সেই সময় আমাদের আর্থিক অবস্থাও ভালো ছিল না, শুধু ছিল কেয়ার শোক নিবাস আর বাবা মায়ের ছোট্ট একখানা বাড়ি। একসময় যখন দেখলাম কোনো কিছুতেই লাভ হচ্ছে না, তখন হাল ছেড়ে দিলাম। বাবার করা সেই বাড়িটা বিক্রি করে এই শহরে পাড়ি দিলাম। কেয়া হত্যার বিচার আর পেলাম না আমরা। পারলাম না বড় ভাই হয়ে বোনের ধর্ষণকারীদের কঠিন শাস্তি দিতে। বড় ভাই হিসেবে আমি হেরে গেছি আমি। ফারদিন ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে, তার হাত শক্ত করে মাটিতে চেপে ধরা, মাথা নিচু, শরীর কাঁপছে অসহ্য যন্ত্রণায়। এক মুহূর্তের জন্যও চোখের পানি আটকে রাখতে পারছে না সে। বুক ভেঙে কান্না বেরিয়ে আসছে, যেন এতদিন ধরে জমে থাকা সব কষ্ট একসাথে ফেটে পড়ছে। এই দৃশ্য দেখে তারা, তিথি, মাহিরা, তনিয়া, শ্রাবন্তী একেবারে স্থবির হয়ে যায়, যেন তাদের নিঃশ্বাস নেওয়াটাও কঠিন হয়ে উঠছে। তিথি দাঁতে দাঁত চেপে কান্না আটকানোর চেষ্টা করছিল, কিন্তু পারল না। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, তারপর আরও এক ফোঁটা, তারপর থামার নাম নেই। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে। ফারদিনের কষ্ট তার হৃদয় ছিঁড়ে ফেলছে।
তারা ধীরে ধীরে ফারদিনের কাছে বসে পড়ে। হাত বাড়িয়ে ফারদিনের কাঁধে হাত রাখতেই ফারদিন আরও জোরে কেঁদে ওঠে। এই কান্না আর সাধারণ কান্না নয়, এটা হারানোর যন্ত্রণা, এটা নিজেকে অসহায় লাগার কান্না, এটা এক পরাজিত বড় ভাইয়ের কান্না। মাহিরা আর তনি দুইজনই মুখে হাত চাপা দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের চোখ দিয়ে নীরবে জল ঝরছে। শ্রাবন্তী পাশে বসে মাথা নিচু করে আছে, চোখ দুটো ফুলে গেছে, কিন্তু সে কিছু বলার মতো অবস্থায় নেই। চারপাশ নিস্তব্ধ, শুধু ফারদিনের কান্নার শব্দ বাতাসে মিশে যাচ্ছে। সেই কান্নার প্রতিধ্বনি যেন পুরো পরিবেশকে ভারী করে তুলেছে। তারা ফারদিনের দিকে তাকিয়ে ভাবছে, এই মানুষটা কত কষ্ট বুকে চেপে রেখেছিল এতদিন, এত যন্ত্রণা নিয়ে সে কিভাবে বেঁচেছিল। তিথি ফিসফিস করে বলে, ফারদিন। কিন্তু ফারদিন কোনো উত্তর দেয় না, শুধু নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। বাতাস বইছে ধীরে ধীরে, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, কিন্তু কারো মনে শান্তি নেই। সবাই যেন একটা গভীর শূন্যতার মধ্যে হারিয়ে গেছে। তারা থাকতে না পেরে ফারদিনকে জড়িয়ে ধরে। তারা জড়িয়ে ধরার পর মুহূর্তেই ফারদিন হাউমাউ করে কেঁদে ওঠে। তারা নিঃশব্দে কাঁদছে। বাকিরাও আর না থাকতে পেরে সকলে দৌড়ে এসে তারা ফারদিনকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। তিথি কাঁদতে কাঁদতে বলে ওঠে, কাঁদিস না ফারুক, কাঁদিস না। দেখবি একদিন ঠিক কেয়ার হত্যার বিচার আল্লাহ করবে। আমরা সব সময় তোর পাশে আছি, সব সময়। তিথির কথায় তনি বলে ওঠে, হ্যাঁ তিথু ঠিকই বলেছে। আমার বিশ্বাস কেয়া হত্যার বিচার আমরা খুব শীঘ্রই পাবো। তারারা শুধু নীরবে তার চোখের পানি ঝরাচ্ছে। কেন জানি তার মনে হচ্ছে ফারদিনের থেকে তার বেশি কষ্ট হচ্ছে। ফারদিন এক সময় কাঁদতে কাঁদতে নিজেই শান্ত হয়ে যায়, চোখের পানি মুছে নেয়। কথায় আছে, যতই কষ্টই হোক না কেন পুরুষ মানুষের কখনো কাঁদতে হয় না। তবে আজ যেন সে আর পারল না নিজেকে ধরে রাখতে। এত বছরের কষ্টগুলো যেন আজ বুক চিরে বেরিয়ে এসেছে। ফারদিন একবার সকলের দিকে চায়, সবাই তাকে আগলে রেখেছে। ফারদিনের আজ কেন জানি বড্ড হালকা লাগছে। আর এতগুলো হাত তার, কেন জানি তার মনে হচ্ছে এটা তার শক্তি, তার ভরসার জায়গা। ফারদিন সকলের দিকে তাকায়। ফারদিনের কান্নার শব্দ থামতেই সকলেই তাকে ছেড়ে দেয়। তারা ফারদিনের দিকে তাকিয়ে চোখের পানি মুছতে মুছতে বলে ওঠে, আজ থেকে তুই একা নেই, আমরা তোর পাশে আছি সব সময়। নিজেকে কখনো একা ভাববি না। তুই কেয়া নেই তো কি হয়েছে, আমরা তো আছি। কেয়ার জায়গাটা না হয় আমরা নিলাম, কি কেয়ার জায়গাটা কি আমাদের দিবি? বলেই তারা ফারদিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারদিনের উত্তর শুনতে। ফারদিন তারার কথা শুনে কিছু সময় চুপ থেকে একরাশ হাসি টেনে বলে ওঠে, সেই জায়গা তো আমি কবেই তোদের দিয়ে দিছি, যেদিন থেকে তোরা আমার সুখ দুঃখের সাথী হয়ে আছিস। ফারদিনের উত্তর শুনে সকলের মুখেই হাসি ফুটে ওঠে। তারা ফারদিনের উত্তর শুনে খুশিতে আত্মহারা হয়ে ফারদিনকে ফের জড়িয়ে ধরে। তারার দেখা দেখি বাকিরাও জড়িয়ে ধরে। সকলের মুখে এবার যেন এক চিলতে হাসিরা ফুটে ওঠে। ফারদিনের কষ্টটা কিছুটা হলেও কমেছে। ভাগ্য করে সে কিছু ফ্রেন্ড পেয়েছে। হয়তো আল্লাহ তাআলা তার কষ্টকে ভুলিয়ে দিতে এদেরকে পাঠিয়েছে তার জীবনে। ফারদিন মৃদু হাসে। সকলের মাঝেই নীরবতা, শুধু মুখে লেগে আছে হাসির ছড়াছড়ি। সকলের নীরবতার মাঝে ফারদিন সকলকে ছেড়ে হুট করেই বলে ওঠে, তোরা যে এখানে এসেছিস কেউ জানে? ফারদিনের কথা এতক্ষণে সকলের মনে পড়ে। তারারা হুট করেই কিছু একটা মনে পড়তেই হাত ঘড়ির দিকে তাকাতেই সে চমকে ওঠে। বিকাল 5টা বাজে। তারা লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে ব্যাগের চেন খুলে ফোন বের করতেই দেখে তাজের 56টা মিস কল, আকাশের 25টা মিস কল। আরে সবচেয়ে বড় অবাক করার বিষয় হলো একটা আননোন নাম্বার থেকে 320টা কল শুধু। তারা হাঁ করে তাকিয়ে আছে। এত কল তাকে কে করলো? সে ভুলেই গিয়েছিল যে তার ফোন সাইলেন্ট করা ছিল। কে আর অতীতে এতটাই হারিয়ে গিয়েছিল যে সে ভুলেই গিয়েছিল বাড়ির কথা। তিথি বর্ষা থেকে উঠে বলে ওঠে, আমরা তো কাউকে বলে আসিনি, আমাদের মনে হয় সবাই খুঁজছে। তিথির কথা ফারদিন সহ বাকিরাও বর্ষা থেকে উঠে দাঁড়ায়। ফারদিন অবাক কণ্ঠে বলে ওঠে, কি তোরা কাউকে বলে আসিসনি? ফারদিনের কথায় তিথি অসহায় কণ্ঠে বলে ওঠে, না,
তিথির কথা শুনে ফারদিন কিছুটা রাগী কণ্ঠে বলে ওঠে, তোরা কি পাগল? কাউকে বলে কেন আসিসনি? বিকেল 5টা বাজতে চলল, সকলে তোদেরকে খুঁজতে ব্যস্ত। আমার ফোনটাও তো বাসায় ফেলে এসেছি। কে জানে কতগুলো ফোন করেছে তোদের বাড়ির লোকেরা। তোরা বলে আসিসনি কেন? ফারদিনের কথা তারা উত্তর না দিয়ে তড়িঘড়ি করে সকলের উদ্দেশ্যে বলে ওঠে, আমাদের এক্ষুনি বাসায় যেতে হবে, না হলে আজ আমাদের নিস্তার নেই। আর আমার ভাইয়া তো আমাকে মেরেই ফেলবে। তাড়াতাড়ি চল সবাই। তারার কথায় সকলেই তড়িঘড়ি করে ব্যাগ কাঁধে নেয়। ফারদিন কিছু বলার আগেই তারা তড়িঘড়ি করে এসে বলে ওঠে, আজ আসি, বাই। পরে কথা হবে ফারু, আগে আমাদের বাসায় যেতে হবে। বাই বাই। বলেই সকলেই তড়িঘড়ি করে ছুট লাগায়। ফারদিনকে কিছু বলার সুযোগটাও দেয়নি কেউ। ফারদিন অবাক চোখে তাকিয়ে আছে। তারারা তার চোখের আড়াল হয়ে যেতেই ফারদিন হতাশার নিঃশ্বাস ফেলে। কে জানে এদের কপালে আজ কি আছে, বিশেষ করে তারার কপালে। সকলে এতিমখানা থেকে বের হয়ে সিএনজিতে উঠে রওনা হয় বাড়ি যাবার উদ্দেশ্যে। তারার ভয়ে হাত পা কাঁপছে। কে জানে আজ বাড়িতে গেলে কি হবে তার। আজ তো তাকে মেরেই ফেলবে ভাবতেই তারার আত্মা শুকিয়ে যাচ্ছে। কিছুটা পথ যেতেই যে যার বাসায় রওনা হওয়ার জন্য আলাদা আলাদা সিএনজিতে উঠে পড়ে। তারা রওনা হয় তার বাসার দিকে। 20 মিনিটের ব্যবধানে সিএনজি এসে থামে তারাকুঞ্জে। তারা সিএনজি থেকে নেমে তড়িঘড়ি করে ভাড়া মিটিয়ে হাঁটা দেয় বাসার উদ্দেশ্যে। বাসায় প্রবেশ করতেই তারা থমকে যায়। কিছু মুহূর্তের জন্য চোখ মুখ খুশিতে চিকচিক করতে থাকে। তারা বাবা বলে চিৎকার দিয়ে দৌড় লাগায় সামনের দিকে। ছুটে এসে জড়িয়ে ধরেন ইমরান চৌধুরীকে। ইমরান চৌধুরী মেয়েকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এতদিন পর মেয়েকে দেখে যেন তার মনে হচ্ছে দেহে প্রাণ ফিরে পেল। ড্রয়িং রুমে তাজ, আকাশ আর তুর্য ছাড়া সকলেই আছে। ইমরান চৌধুরী মেয়েকে স্নেহের সাথে জড়িয়ে নেয়। তারা ইমরান খানকে ছেড়ে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে, কখন এসেছো বাবা তুমি? তারার কথায় ইমরান খান মুচকি হেসে তারার কপালে স্নেহের পরশ রেখে বলে ওঠে, এই তো মা, কিছু সময় হলো। তুমি আজ এত দেরি কেন করলে? ইমরান খানের কথায় তারা আজ করতে পারে, তারা হয়তো কেউ কিছু জানে না। হয়তো তাকে তাজ আর আকাশ খুঁজছে। বাড়ির কাউকেই হয়তো কিছু বলে না। তারা কিছুটা হলেও বেঁচে যায়, না হলে তাকে হাজারো প্রশ্ন থেকে বেঁচে গেল। কিন্তু ভয় তার তাজকে নিয়ে, কে জানে কি করে তাকে। ভয়ে তারা শুকনো ঢোক গিলে। তারাকে চুপ থাকতে দেখে ইমরান খান ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে বলে ওঠে, কি রে মা, চুপ কেন? এতক্ষণ কই ছিলি? ইমরান খানের কথায় তারা তার ভাবনা থেকে বেরিয়ে এসে জোরপূর্বক হেসে বলে ওঠে, এই তো বাবা, একটু ফ্রেন্ডরা মিলে রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। তারার কথায় ইমরান খান মৃদু হেসে বলে, ও আচ্ছা তাই বল, আমি আরো টেনশন করছিলাম। ইমরান খান আর তারার কথা বাড়ির সবাই চুপচাপ শুনতে থাকে। প্রিয়ন্তী বেগম এক দৃষ্টিতে স্বামীর দিকে তাকিয়ে আছেন। কতদিন পর প্রিয় মানুষটিকে চোখের দেখা পেল তিনি। এই কয়েকদিনে একটিবারও তার ইমরান খানের সাথে কথা হয়নি। তিনি চাইলেও সাহস করে পারেননি ইমরান খানকে একটি কল করতে। বিয়ের এত বছর পেরিয়ে যেতেও তিনি আজও পারেননি ইমরান খানের সাথে ফ্রি হতে। ভাবতেই তিনি দীর্ঘশ্বাস ফেলেন। তারা আর ইমরান খানের কথা শুনে পাশ থেকে হাসান খান অভিমানী কণ্ঠে বলে ওঠে, বাবাকে পেয়ে এখন মেজো বাবাকে ভুলে গিয়েছিস তাই না? এখন তো আর আমাকে কারোই চোখে পড়ে না। হাসান খানের কথা শুনে তারা ইমরান খানের পেছনে তাকায়। এতক্ষণ সে কাউকেই খেয়াল করেনি। বাসায় ঢুকতেই সবার আগে তার চোখ পড়ে ইমরানের দিকে, তাই সে ছুটে আসে। তাই আর হাসানকে দেখতে পায় না। তারা হাসানকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। হাসান খান তারার ছোঁয়া পেয়ে মৃদু হেসে ওঠে। তারা অনুশোচনার কণ্ঠে বলে ওঠে, সরি মেজো বাবা। তারার কথায় হাসান খান মৃদু হেসে তারার কপালে চুমু খায়। সকলেই তাদের দিকে তাকিয়ে মুচকি হাসে। শারমিন বেগম সকলের উদ্দেশ্যে বলে ওঠে, হয়েছে, এবার গিয়ে আগে তোরা ফ্রেশ হয়ে নে, তারপর আদর করিস। এত দূর থেকে এসেছিস, আগে গিয়ে ফ্রেশ হয়ে নে। শারমিন বেগমের কথায় তারা হাসান খানকে ছেড়ে দেয়। হাসান খান আর ইমরান খান সায় জানায় তাতে। সকলের কাছে বিদায় নিয়ে চলে যায় নিজ ঘরে। পেছন পেছন প্রিয়ন্তী বেগম ও আজমিরা বেগমও যায় তাদের স্বামীর পেছন পেছন। তারা যেতেই শারমিন বেগম তারাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে ওঠে, তুই যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। শারমিন বেগমের কথায় তারা মাথা নাড়িয়ে রুমের দিকে হাঁটা দেয়।
মনে মনে শুধু তার একটাই ভাবনা, আল্লাহ জানে আজ তার কপালে কী আছে। ইমরান খান রুমে গিয়ে নিজের পরনের ব্লেজার শার্ট খুলতে থাকে। তার থেকে কিছুটা দূরে প্রিয়ন্তী বেগম দাঁড়িয়ে আছে, জড়সড় হয়ে তাকিয়ে তাকিয়ে শুধু ইমরান খানকে দেখছে। প্রিয়ন্তী বেগম কিছু বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। সে সাহস তার কেন জানি হচ্ছে না। অনেকক্ষণ চুপ থেকে নিজের সংকোচ কাটিয়ে কিছুটা সাহস এনে আমতা আমতা করে বলে ওঠে, এত সময় পর নিজের স্ত্রীর করা প্রশ্ন শুনে পেছন ফিরে তাকায় ইমরান খান। প্রিয়ন্তী বেগম তার দিকেই তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। ইমরান খান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ভালো। বলেই তিনি আর কোনো কথা না বলে ওয়াশরুমের দিকে হাঁটা দেয়। প্রিয়ন্তী বেগমের কষ্ট হয় এতে। ইমরান খান ওয়াশরুমের কাছে গিয়েও পেছন ফিরে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, লাগেজে দেখো, তোমার জন্য কিছু জিনিস এনেছি। বলেই ইমরান খানের এক মুহূর্ত দাঁড়ায় না, চলে যায় ওয়াশরুমে। ইমরান খান চলে যেতেই ইমরান খানের কথায় প্রিয়ন্তী বেগম মেকি হাসে। আজ সেই একই কথা, তার মনের কথাগুলো আজও তো তার স্বামী নামক মানুষটা বুঝে উঠতে পারল না। তার যে এসব জিনিস প্রয়োজন নেই, শুধু প্রয়োজন একটু মন খুলে তার সাথে কথা বলা আর তাকে একটু ভালোবাসা। জীবনের এতগুলো বছর পেরিয়ে গেল, আজও সে পারেনি স্বামীর মনে তার জন্য কিছুটা ভালোবাসা জাগাতে, পারেনি ইমরান খানের জীবন থেকে অতীতের ভালোবাসা মুছে ফেলতে। যুবক বয়সে ভালোবাসে এক সুন্দরী তরুণীকে ইমরান খান, তবে সে প্রেম বেশি দিন টেকেনি তার। মেয়েটি তাকে ঠকিয়ে বিয়ে করে ফেলে। সেই জেদে ইমরান খান নিজেও বিয়ে করে ফেলে বাবার পছন্দ মতো প্রিয়ন্তী বেগমকে। তবে আজও পারেনি তার মন থেকে সেই ছলনাময়ী নারীকে মুছে ফেলতে। প্রিয়ন্তী বেগমের উপর স্বামীর অধিকার ফলাতেও পারেনি তাকে ভালোবাসাতে। বিয়ের প্রথম রাতে যখন প্রিয়ন্তী বেগমকে বলে দেওয়া হয় সব কিছু, সেই থেকেই তিনি বাধ্য স্ত্রী হয়ে চলেন। বহু চেষ্টা করে স্বামীর ভালোবাসাটুকু পাওয়ার, কিন্তু সে ব্যর্থ। তার জীবনে সুখ বলতে তাজ আর তারার হবার আগে তাদের ঘনিষ্ঠতাটুকুই, এছাড়া আর তার জীবনে কোনো সুখ নেই। ঘরের বাহিরে তাদের সম্পর্কটা সুন্দর স্বামী স্ত্রীর সম্পর্কটা হলেও ঘরের ভেতর কেবলই তাদের 1000 মাইল দূরত্বের পাহাড় দুজনের মাঝে। চার দেওয়ালের মাঝে তাদের এত বছরের দূরত্বগুলো চাপা দিয়ে রেখেছে। বাহিরের লোকের সামনে কেবলই তারা অভিনয় করেই পার করছে। পুরনো কথাগুলো ভাবতেই প্রিয়ন্তী বেগমের বুক চিরে নিঃশ্বাস বেরিয়ে আসে। এখন আর তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে না। একটা সময় ছিল যখন প্রতি মুহূর্তে ছোট ছোট বিষয়ে তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ত। একসময় কাঁদতে কাঁদতে তার চোখের পানি প্রায় শুকিয়ে যাবার জোগাড়। এখন আর সহজে তার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে না। আস্তে আস্তে তার নরম মনখানা কিছুটা হলেও পাথরে রূপান্তর করেছে। প্রিয়ন্তী বেগম ওয়াশরুমের দরজার দিকে একবার তাকিয়ে বেরিয়ে চলে যায় রুম থেকে। সন্ধ্যা 6টা, তারাকুঞ্জে প্রবেশ করে তাজ আর আকাশ। মুখে তাদের চিন্তার ছাপ স্পষ্ট। তাদের বাসায় আসতে দেখে আজমিরা বেগম এগিয়ে এসে বলে ওঠে, কি রে, কোথায় ছিলি তোরা, আর তোদের এই অবস্থা কেন? আজমিরা বেগমের কথায় তাজ অসহায় চোখে তাকায় আজমিরা বেগমের দিকে। এখনও যে যার ঘরে অবস্থিত, শুধু রান্নাঘরে শারমিন বেগম প্রিয়ন্তী বেগম সন্ধ্যার নাস্তা বানাতে ব্যস্ত। আজমিরা বেগম তাজকে চুপ থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে ওঠে, কি হলো, কিছু বলছিস না যে? আজমিরা বেগমের কথায় তাজ অসহায় কণ্ঠে বলে ওঠে, আর বলতে পারে না তাজ। তার আগে তার মুখের কথা কেড়ে নিয়ে আজমিরা বেগম বলে ওঠে, তারা তো ওর ঘরে পড়তে বসেছে। আজমিরা বেগমের কথায় চমকে তাকায় তাজ আর আকাশ। মুহূর্তেই তাজ হন্তদন্ত হয়ে বলে ওঠে, তাজের কথায় আজমিরা বেগম আগের ন্যায় বলে ওঠে, হ্যাঁ, তারা ওর ঘরে আছে, ওর রুমে ছাড়া আর কোথায় যাবে শুনি? আজমিরা বেগমের কথায় তাজ আর আকাশ ধপ করে সোফায় দুইজনে একসাথে বসে বিশাল বড় করে স্বস্তির নিঃশ্বাস ফেলে, যেন এত সময় পর তারা একটু শান্তি পেল। তাদের এই অবস্থা দেখে আজমিরা বেগম তড়িঘড়ি করে বলে ওঠে, কি হয়েছে তোদের? আজমিরা বেগমের কথায় তাজ আকাশ হাঁপাতে হাঁপাতে বলে ওঠে, কিছু না। আজমিরা বেগম তাদের কথা শুনে ভ্রু কুঁচকে তাকায়। আকাশ তাজের দিকে তাকিয়ে বলে ওঠে, ভাইয়া, আগে
তুর্য ভাইয়াকে আমাদের ফোন করে তো জানাতে হবে। আকাশের কথায় তাজের মনে পড়ে তুর্যের কথা। সে তো ভুলেই গেছিল তুর্যের কথা। তাজ লাফ দিয়ে বসা থেকে উঠে তড়িঘড়ি করে তুর্যকে ফোন লাগাতে লাগাতে ট্রেসের দিকে যায়। তাজ যেতেই আকাশও উঠে হাঁটা দেয় নিজের রুমের দিকে। তার বড্ড ক্লান্ত লাগছে এতক্ষণ ছুটোছুটি করার জন্য। এখন তার একটু রেস্ট নেওয়া প্রয়োজন। আজমিরা বেগম কি হলো কিছুই বুঝতে পারছে না, শুধু হাঁ করে তাকিয়ে আছে দুজনের যাওয়ার পানে।